নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবার আমি টিটেট পেপার 2 এর জন্য হিস্ট্রি থেকে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট 30 কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন দিয়ে, যেখানে বলা হয়েছে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে গড়ে ওঠা সভ্যতাটি হলো। তো মনে রাখবেন, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে যে সভ্যতাটা গড়ে উঠেছে ওটার নাম হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা মনে রাখার চেষ্টা করবেন এই কোয়েশ্চেনের আনসারটা। তারপর আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে মেসোপটেমিয়ার মানুষ যে ভাষায় কথা বলতো। তো মনে রাখবেন, মেসোপটেমিয়ার মানুষ যে ভাষায় কথা বলতো এই ভাষার নাম হচ্ছে সেমিটিক ভাষা। ঠিক আছে, সেমিটিক ভাষায় মেসোপটেমিয়ার মানুষেরা কথা বলতো। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু অলরেডি এসে গেছে। তো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, সেটা সেমিটিক হবে, মেসোপটেমিয়ার মানুষ যে ভাষায় কথা বলতো। তারপর আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে মিশরীয়রা কৃষির জন্য কোন নদীর উপর নির্ভর করত। তো মনে রাখবেন, মিশরীয়রা কৃষির জন্য যে নদীর উপর নির্ভর করতো সেটা হচ্ছে নীল নদ। নীল নদের উপর কিন্তু তারা নির্ভর করতো। এবার আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে প্রাচীন মিশরের সর্বময় কর্তা কাকে বলা হতো। প্রাচীন মিশরের সর্বময় কর্তা আমরা যাকে বলি বা যাকে বলা হতো সেটা হচ্ছে ফেরাওকে। ফেরাওকে কিন্তু প্রাচীন মিশরের সর্বময় কর্তা বলা হয়ে থাকে। এরপর আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে মিশরীয় সভ্যতার মানুষেরা কৃষিকাজের জন্য কোন প্রাণীদেরকে ব্যবহার করতো। মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা মনে রাখার চেষ্টা করবেন। মিশরীয় সভ্যতার মানুষেরা কৃষিকাজের জন্য যে প্রাণীদের ব্যবহার করতো তারা হচ্ছে গাধা ও ষাঁড়। গাধা ও ষাঁড়কে কিন্তু তারা মানে কৃষিকাজের জন্য ব্যবহার করতো। এবার আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে অর্থবোধক ছবি দ্বারা ভাষা প্রকাশ করাকে বলা হতো পিক্টোগ্রাফ। ঠিক আছে, অর্থবোধক ছবি দ্বারা ভাষা প্রকাশ করাকে বলা হতো পিক্টোগ্রাফ। এই পিক্টোগ্রাফ কোন সভ্যতার? এই মনে রাখবেন, এই পিক্টোগ্রাফ যে বিষয়টা সেটা কিন্তু মেসোপটেমিয়া সভ্যতার সঙ্গে জড়িয়ে রয়েছে। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটাও, ইউনিক একটা কোয়েশ্চেন, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। সেক্ষেত্রে আপনারা একটু গুরুত্ব সহকারে সেটা মনে রাখার চেষ্টা করবেন। এবার আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন এবং বিভিন্ন ধরনের বোর্ড এক্সাম কিংবা কম্পিটিটিভ এক্সামে এই কোয়েশ্চেনটা অলরেডি আসে, তো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। হায়ারোগ্লিফিক লিপি কোন সভ্যতার সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে মিশরীয় সভ্যতার সঙ্গে হায়ারোগ্লিফিক লিপি কথাটি যুক্ত রয়েছে। এবার আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে মিশরীয়রা ধর্মের ক্ষেত্রে কাকে অনুসরণ করত। তো মনে রাখবেন, মিশরীয়রা ধর্মের ক্ষেত্রে যাকে অনুসরণ করত সেটা হচ্ছে পুরাণ। মিশরীয়রা ধর্মের ক্ষেত্রে পুরাণকে অনুসরণ করত। এবার আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোন নদীর তীরে হরপ্পা সভ্যতার অবস্থান রয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা মনে রাখার চেষ্টা করবেন। কোন নদীর তীরে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছে? তো হরপ্পা সভ্যতা যে নদীর তীরে গড়ে উঠেছে সেটা হচ্ছে রাবি নদী। রাবি নদীর তীরে কিন্তু হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল। এবার আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ফাদার অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বলা হয় কাকে? ফাদার অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আমরা যাকে বলি ওনার নাম হচ্ছে অক্টোবিয়ান হিউম। অ্যালান অক্টোবিয়ান হিউমকে কিন্তু আমরা ফাদার অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বলে থাকি। তারপর 11 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা মনে রাখার চেষ্টা করবেন। কোন মুঘল সম্রাটের সঙ্গে দাক্ষিণাত্য কথাটি, এখানে কথাটি হবে, হ্যাঁ কথাটি যুক্ত রয়েছে। কোন মুঘল সম্রাটের সঙ্গে দাক্ষিণাত্য কথাটি যুক্ত রয়েছে? সেটা হচ্ছে ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের সম্রাটের সঙ্গে, মুঘল সম্রাটের সঙ্গে কিন্তু দাক্ষিণাত্য ক্ষতটা যুক্ত রয়েছে। তারপর আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে আমার মনে হয় সত্যাগ্রহ সন্ত্রাসবাদ অবসানের একমাত্র উপায় কথাটি কে বলেছিলেন? এই কোয়েশ্চেনের আনসারটা আপনারা অনেকেই জানেন, আবার যারা জানেন না অবশ্যই জেনে নেবেন। আমার মনে হয় সত্যাগ্রহ সন্ত্রাসবাদ অবসানের একমাত্র উপায় কথাটি যিনি বলেছিলেন ওনার নাম হচ্ছে মহাত্মা গান্ধী। এই কোয়েশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন। তারপর আমরা মুভ করছি 13 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে আমি নতজানু হয়ে একখণ্ড রুটি চেয়েছিলাম কিন্তু তার বিনিময়ে পেয়েছি পাথর। গান্ধীজির এই বক্তব্যটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, মনে রাখার চেষ্টা করবেন। সেটা আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত। ঠিক আছে, আমি আবারও কোয়েশ্চেনটা একবার বলছি। আমি নতজানু হয়ে একখণ্ড রুটি চেয়েছিলাম কিন্তু তার বিনিময়ে পেয়েছি পাথর। গান্ধীজির এই বক্তব্যটি যে আন্দোলনের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে আইন অমান্য আন্দোলন। এবার আমরা মুভ করছি 14 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে
1857 সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছেন? এখানে 18 হবে, ঠিক আছে, 18 হবে, একটু কারেকশন করে নেবেন আপনারা। 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছেন? ওনার নাম হচ্ছে কার্ল মার্কস। কার্ল মার্কস কিন্তু 1857 সালের মহাবিদ্রোহ যেটা, সেটাকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ রূপে আখ্যায়িত করেছেন। মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা মনে রাখার চেষ্টা করবেন আপনারা। তারপর আমরা মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেন। এটা আমি দিয়েছি বক্সারের যুদ্ধ এই টপিক থেকে। এই টপিকটা যেহেতু আমাদের আছে, তো সেখান থেকে কোয়েশ্চেন আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। বক্সারের যুদ্ধ বাংলার উপর কোম্পানির শাসন ক্ষমতাকে চূড়ান্তভাবে স্থাপন করেছিল, এ কথাটি কে বলেছেন? তো খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা মনে রাখবেন। বক্সারের যুদ্ধ বাংলার উপর কোম্পানির শাসন ক্ষমতাকে চূড়ান্তভাবে স্থাপন করেছিল, এই কথাটি যিনি বলেছেন ওনার নাম হচ্ছে রামসে মুর। রামসে মুর এই কথাটি বলেছিলেন। তারপর আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের সর্বশ্রেষ্ঠ নেতা কে ছিলেন? তো সাঁওতাল বিদ্রোহের সর্বশ্রেষ্ঠ নেতা যিনি ছিলেন ওনার নাম হচ্ছে সিধু মাঝি। সিধু মাঝি হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। এবার আমরা মুভ করছি 17 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে সিপাহীরা হিন্দুস্তানের সম্রাট বলে কাকে ঘোষণা করেন? মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা মনে রাখার চেষ্টা করবেন। সিপাহীরা হিন্দুস্তানের সম্রাট বলে যাকে ঘোষণা করেছিল ওনার নাম হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহকে। দ্বিতীয় বাহাদুর শাহকে কিন্তু হিন্দুস্তানের সম্রাট বলে আখ্যায়িত করা হয়েছিল। তারপর আমরা আরও একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনের দিকে ঘোরাচ্ছি, যেটা হচ্ছে পলাশির যুদ্ধকে ভারতের অন্ধকারময় রাত্রি বলে উল্লেখ করেছেন কে? খুব ইম্পর্টেন্ট এবং ইউনিক এই কোয়েশ্চেনটা, অত্যন্ত গুরুত্ব সহকারে মনে রাখার চেষ্টা করবেন। পলাশির যুদ্ধকে ভারতের অন্ধকারময় রাত্রি বলে যিনি উল্লেখ করেছিলেন ওনার নাম হচ্ছে নবীন চন্দ্র সেন, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 19 নম্বর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা তো আরও বেশি ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্ব সহকারে মনে রাখার চেষ্টা করবেন এই কোয়েশ্চেনের আনসারটাও। মুখোশের ঢাকা শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন বাংলার ক্ষেত্রে? অর্থাৎ বাংলায় মুখোশের ঢাকা শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন? সেটা প্রবর্তন করেছিলেন রবার্ট ক্লাইভ। এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, এই ধরনের কোয়েশ্চেন আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, ঠিক আছে, তো মনে রাখবেন। এবার আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কৌনুজের যুদ্ধের অপর নাম কি? এই কোয়েশ্চেনের আনসারটা আপনারা অনেকেই জানেন, ঠিক আছে, তো মনে রাখবেন। যারা যারা জানেন না অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। কৌনুজের যুদ্ধের অপর নাম হচ্ছে বিল্লগ্রামের যুদ্ধ। এবার আমরা মুভ করছি 21 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে পানিপথের কোন যুদ্ধের ফলে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়? পানিপথের কোন যুদ্ধের ফলে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়? সেটা হয়েছিল প্রথম যুদ্ধের পরে। এবার আমরা মুভ করছি 22 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে মনসব শব্দটি একটি। তো মনে রাখবেন মনসব একটি পার্শ্বিক শব্দ, ঠিক আছে, পার্শ্বিক শব্দ থেকে মনসব কথাটি এসেছিল। এবার আমরা মুভ করছি 23 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বাবর কবে কাবুল জয় করেন? এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, মনে রাখার চেষ্টা করুন। বাবর কবে কাবুল জয় করেছিলেন? সেটা করেছিলেন 1504 খ্রিস্টাব্দে। তারপর আমরা মুভ করছি 24 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে প্রথম ভক্তি আন্দোলনের উল্লেখ পাওয়া যায়। প্রথম ভক্তি আন্দোলনের উল্লেখ কবে পাওয়া গিয়েছিল? সেটা পাওয়া গিয়েছিল কোথায়? শ্বেতাম্বর উপনিষদ এবং বিষ্ণু পুরাণে। প্রথম ভক্তি আন্দোলনের উল্লেখ পাওয়া গিয়েছিল শ্বেতাম্বর উপনিষদ এবং বিষ্ণু পুরাণে। এই ভক্তি আন্দোলনের প্রথম কি পাওয়া গিয়েছিল? উল্লেখ পাওয়া গিয়েছিল। এবার আমরা মুভ করছি 25 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে খাজা খাতির প্রধানমন্ত্রী ছিলেন। খাজা খাতির কার প্রধানমন্ত্রী ছিলেন? তিনি ছিলেন আলাউদ্দিন খলজির একজন বিশ্বস্ত প্রধানমন্ত্রী। খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটাও মনে রাখার চেষ্টা করবেন। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এক্সামে বারবার আসে, অবশ্যই সেক্ষেত্রে মনে রাখবেন আপনারা। তারপর 26 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ভারতের সার্বভৌম মুসলিম রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা করেন কে? মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা মনে রাখার চেষ্টা করবেন। ভারতের সার্বভৌম মুসলিম রাজতন্ত্রের যিনি প্রতিষ্ঠা করেছিলেন ওনার নাম হচ্ছে ইলতুৎমিশ, ঠিক আছে। আরও একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা দেখব, যেখানে বলা হচ্ছে আইবক শব্দের অর্থ কী? তো আইবক শব্দের অর্থ হচ্ছে দাস, ঠিক আছে, মনে রাখবেন আইবক শব্দের অর্থ হচ্ছে দাস। খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটাও মনে রাখার চেষ্টা করবেন এবং ইউনিক কোয়েশ্চেনটা অনেকটা ইউনিক, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। তারপর আমরা মুভ করছি 28 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে লাক বক্স বা লক্ষ্যদাতা নামে পরিচিত কে ছিলেন? লাক বক্স বা লক্ষ্যদাতা নামে যিনি পরিচিত ছিলেন ওনার নাম হচ্ছে কুতুবুদ্দিন আইবক। এই কোয়েশ্চেনটাও অত্যন্ত ইম্পর্টেন্ট, মনে রাখার চেষ্টা করবেন। বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে কিন্তু অলরেডি এই কোয়েশ্চেনটা এসেছে। তারপর আমরা মুভ করছি 29 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে মত্তবিলাস প্রহসন নামক নাটকটি কার রচনা? অর্থাৎ কে রচনা করেন? তো মনে রাখবেন মত্তবিলাস প্রহসন যে রচনা করেছিলেন ওনার নাম হচ্ছে পল্লবরাজ প্রথম মহেন্দ্র বর্মন। এটা পল্লব স্থাপত্য থেকে আমি এই কোয়েশ্চেনটা দিয়েছি, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। পল্লবরাজ প্রথম মহেন্দ্র বর্মন মত্তবিলাস প্রহসনটা রচনা করেছিলেন। এবার আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে বুদ্ধ বিহার বলা হয়। তো বুদ্ধ বিহার কাকে বলা হয়? বুদ্ধ বিহার যেটাকে বলা হয় সেটা হচ্ছে বৌদ্ধ মঠকে, ঠিক আছে।
তো এই ছিল হিস্ট্রি থেকে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট 30 কোয়েশনস। আশা করছি এই 30 কোয়েশনস আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুস্থভাবে আপনাদের এক্সাম প্রিপারেশনকেও চালিয়ে নিয়ে যান এই কামনাই করছি। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।